আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সিলেকশন লিস্টে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই সেকেন্ড সিলেকশন লিস্টের ভর্তি তোমাদের কিভাবে সম্পন্ন করা হবে এবং এই সেকেন্ড সিলেকশন লিস্টের ভর্তিতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে এবং আরো অন্যান্য বিষয় সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এখন যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটি তোমাদের সায়েন্স বিভাগের বিষয়গুলির ভর্তির জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে খুব শীঘ্রই আর্টস বিভাগের যে সমস্ত বিষয়গুলি আছে, অর্থাৎ এমএ বা এমএমএসসি বা এমকম বা বিএলআইসি এমএলআইসি, সেই সমস্ত বিভাগের ভর্তির জন্য খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করা হবে। এবং সমস্ত বিভাগেরই, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, বিএলআইসি এমএলআইসি, সমস্ত বিভাগেরই সেকেন্ড সিলেকশন লিস্টের ভর্তি একই রকম পদ্ধতির মাধ্যমে করানো হবে। তো কোন পদ্ধতির মাধ্যমে এই সেকেন্ড সিলেকশন লিস্টের ভর্তি সম্পন্ন করা হবে? তো সেকেন্ড সিলেকশন লিস্টের ভর্তি তোমাদের অফলাইন কাউন্সিলিং এর মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্থাৎ তোমাদের একটি নির্দিষ্ট বিষয়ের জন্য একটি নির্দিষ্ট পার্সেন্টেজের স্টুডেন্টদের একটি নির্দিষ্ট ডেটে একটি নির্দিষ্ট সেন্টারে তোমাদের ডাকা হয়েছে। সেই নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট পার্সেন্টেজের স্টুডেন্টদের সেই নির্দিষ্ট সেন্টারে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, অর্থাৎ শারীরিকভাবে তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। এবং সেখানে তোমাদের অফলাইনের মাধ্যমে কাউন্সিলিং করানো হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টকে ভেরিফিকেশন করা হবে। এবং সমস্ত কিছু চেক করার পর, ভেরিফিকেশন করার পর, যদি তোমার সমস্ত কিছু তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমাকে একটি সিট অ্যালট করা হবে। এবং সেই সিটে যদি তুমি ভর্তি নিতে চাও, তাহলে তোমাকে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিভাবে ভর্তিটাকে সম্পন্ন করতে হবে তার গাইডলাইনও তারা জানিয়ে দেবে। এবং সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তারা যে গাইডলাইন বলবে সেই গাইডলাইন ফলো করে তোমাকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো কোন বিষয়ের জন্য কবে কাউন্সিলিং হবে, কোথায় কাউন্সিলিং করানো হবে, এই কাউন্সিলিং এ কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কাউন্সিলিংটা কোন কোন কলেজের ভর্তির জন্য করানো হবে, সেই সমস্ত বিষয় জানার জন্য প্রথমেই তোমরা যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেই নোটিশটাকে ওপেন করে নেবে। এবং সেই নোটিশে তোমরা কাউন্সিলিং এর জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়ে যাবে। এবং এখান থেকে তোমরা তোমাদের বিষয়ের জন্য যে রোটা দেওয়া হয়েছে সেই রোটা তোমরা চেক করে নেবে। সেই রো থেকে তোমরা কাউন্সিলিং এর জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তো কিভাবে তুমি তোমার বিষয়ের কাউন্সিলিং এর জন্য প্রয়োজনীয় ইনফরমেশন গুলি চেক করবে? তো এখানে আমরা ফিজিক্স বিষয়টাকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি যে কিভাবে তোমাদের চেক করতে হবে। তো এখানে যদি আমরা ফিজিক্স বিষয়টাকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ফিজিক্স বিষয়ের জন্য যে দ্বিতীয় কলমটা মেনশন করা হয়েছে, সেই কলমে মেনশন করা হয়েছে যে কোন কোন কলেজের ফিজিক্সে ভর্তির জন্য কাউন্সিলিং করানো হবে, সেটা তোমাদের দ্বিতীয় কলমে মেনশন করা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যে পিএইচসিইউ মানে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের ফিজিক্সে ভর্তির জন্য কাউন্সিলিং করানো হবে। তারপর হচ্ছে পিএইচএলবি মানে হচ্ছে লেডি ব্র্যাবন কলেজের ফিজিক্সে ভর্তির জন্য কাউন্সিলিং করানো হবে। তারপরে লেখা আছে পিএইচজিডি মানে হচ্ছে গুরুদাস কলেজের ফিজিক্সে ভর্তির জন্য কাউন্সিলিং করানো হবে। এইরকম ভাবে ফিজিক্সের জন্য যে যে কলেজের ভর্তির জন্য কাউন্সিলিং করানো হবে সেগুলি তোমাদের এখানে কমা কমা করে দেওয়া আছে। একই রকম ভাবে তুমি তোমার বিষয়ের জন্য কোন কোন কলেজের কাউন্সিলিং করানো হবে সেটা তুমি এখান থেকে চেক করে নিতে পারবে। তারপরের যে কলমটা দেওয়া হয়েছে সেই কলমে ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ সেই বিষয়ের জন্য কাউন্সিলিং কবে করানো হবে সেই ডেট দেওয়া হয়েছে। তো আমরা ফিজিক্সের যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্সের কাউন্সিলিং 1/10/2024 মঙ্গলবার এই কাউন্সিলিংটা করানো হবে। এবং তারপরের যে কলমটা দেওয়া হয়েছে সেই কলমে তোমার টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ কখন থেকে এই কাউন্সিলিংটা শুরু করা হবে সেই টাইমটা দেওয়া হয়েছে। তো আমরা ফিজিক্সের যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই যে ফিজিক্সের জন্য দুপুর 1টা থেকে এই কাউন্সিলিং শুরু হবে। এবং তারপরের যে কলমটা মেনশন করা হয়েছে সেই কলমে মেনশন করা হয়েছে যে এই কাউন্সিলিং এ কারা কারা অংশগ্রহণ করতে পারবে সেটা তোমাদের এখানে মেনশন করা হয়েছে। তো আমরা যদি ফিজিক্স বিষয়ে যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই যে ফিজিক্স বিষয়ের আনরিজার্ভ র্যাঙ্কে, অর্থাৎ আনরিজার্ভের যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টে যতজন স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টই এখানে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে এসসি এসটি এবং পিডাব্লিউর যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টে যতজন স্টুডেন্ট আছে সকলেই অংশগ্রহণ করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে ওবিসি এ, ওবিসিবি এবং ইডাব্লিউএস এর যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টে যতজন স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টই এখানে ফিজিক্সের কাউন্সিলিং এর জন্য অংশগ্রহণ করতে পারবে। এইরকম ভাবে তোমরা তোমাদের বিষয়ের জন্য কারা কারা অংশগ্রহণ করতে পারবে সেটা মেনশন আছে, তোমরা দেখে নিতে পারবে।
কোনো বিষয়ের জন্য একটি নির্দিষ্ট পার্সেন্টেজ মেনশন করে দেওয়া হয়েছে। সেই পার্সেন্টেজ বা সেই পার্সেন্টেজের উপরে যতজন স্টুডেন্ট থাকবে তারা সকলেই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। তো দেখো এখানে যদি আমরা সাইকোলজি যদি বিষয়টা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই যেখানে বলা হয়েছে যে আনরিজার্ভ র্যাঙ্কে 70% বা 70% এর বেশি যতজন স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টই এখানে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। এইরকম ভাবে তোমরা তোমাদের বিষয়ের জন্য কারা কারা অংশগ্রহণ করতে পারবে সেটা তোমরা এই কলম থেকে চেক করে নিতে পারবে। তো এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সিলেকশন লিস্টে সিলেক্ট হয়েছিল এবং কোনো কলেজে ভর্তি নিয়েছে বা ভর্তি নেয়নি সেই সমস্ত স্টুডেন্টরা কি এই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। তো দেখো তোমাদের এখানেই বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সিলেকশন লিস্টে ফার্স্ট প্রেফারেন্সে সিলেক্ট হয়েছিল এবং ফার্স্ট প্রেফারেন্সে অ্যাডমিশন নিয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের এখানে কাউন্সিলিং এ যাওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই। তবে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সিলেকশন লিস্টে সিলেক্ট হয়েছিল কিন্তু তারা তাদের ফার্স্ট প্রেফারেন্সগুলি পায়নি, লোয়ার প্রেফারেন্সগুলিতে সিলেক্ট হয়েছিল অর্থাৎ নিচের প্রেফারেন্সগুলিতে সিলেক্ট হয়েছিল এবং সেই নিচের প্রেফারেন্সগুলিতে ভর্তি নিয়েছে বা ভর্তি নেয়নি সেই সমস্ত স্টুডেন্টরা যদি তারা তাদের প্রেফারেন্সকে যদি আপগ্রেড করতে চায় অর্থাৎ লোয়ার প্রেফারেন্স থেকে যদি উপরের প্রেফারেন্সগুলিতে যদি সে তার অ্যাডমিশনকে যদি ট্রান্সফার করতে চায় তাহলে সে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারে। তো এইরকম ভাবে তোমরা তোমাদের বিষয়ের জন্য কারা কারা কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে সেটা মেনশন করা আছে, সেটা তোমরা চেক করে নেবে। সেই পার্সেন্টেজের মধ্যে যদি তোমাদের পার্সেন্টেজ থাকে বা তোমাকে যদি ডাকা হয় তাহলে তুমি সেই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। তারপরের যে কলমটা দেওয়া হয়েছে সেই কলমটাতে তোমাদের ভেন্যু দেওয়া হয়েছে অর্থাৎ কোনো বিষয়ের জন্য কাউন্সিলিংটা কোথায় করানো হবে তার ঠিকানা দেওয়া হয়েছে। তো আমরা যদি ফিজিক্স বিষয়ের জন্য কাউন্সিলিং কোথায় করানো হবে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স বিষয়ের জন্য কাউন্সিলিং রাজাবাজার সায়েন্স কলেজের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের মেঘনাথ সাহা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে এম.এন. সাহা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে ফিজিক্স বিষয়ের জন্য কাউন্সিলিং করানো হবে। একই রকম ভাবে তোমরা তোমাদের বিষয়ের জন্য যে ভেন্যুটা মেনশন আছে সেটা তোমরা চেক করে নেবে। তো কিভাবে চেক করবে, তো চেক করার জন্য তোমাদের টেবিলের উপরে প্রথমে একটি মেন ভেন্যু দেওয়া আছে অর্থাৎ কোন ক্যাম্পাসে হবে সেটা তোমার এখানে মেনশন করা আছে এবং সেই ক্যাম্পাসের তোমার বিষয়টা কোথায় হবে, কোন বিল্ডিং এ হবে বা কোন ফ্লোরে হবে, কোন রুমে হবে সেটা তোমার এখানে মেনশন করা আছে। তো তোমাদের এখানে 3-4টি ক্যাম্পাসে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে। তো তোমার বিষয়ের যে ক্যাম্পাসে হবে সেই ক্যাম্পাসেই তোমাকে কাউন্সিলিং এ যেতে হবে। যেমন এইখানে যে সমস্ত বিষয়গুলি বলা আছে সমস্ত বিষয়ের কাউন্সিলিং তোমাদের রাজাবাজার সায়েন্স কলেজের যে ক্যাম্পাস আছে সেখানে হবে এবং সেখানে গিয়ে এবার যে বিষয়ের জন্য যে স্থান বলা হয়েছে সেখানে তোমাদের কাউন্সিলিং হবে। আবার দেখো এখানে আর একটি টেবিল দেওয়া হয়েছে, এখানে যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়ের কাউন্সিলিং কিন্তু তোমাদের হবে বালিগঞ্জ সায়েন্স কলেজের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে হবে এবং সেই ক্যাম্পাসের এবার কোন বিষয়ের জন্য কোন বিল্ডিং এ কোন ফ্লোরে কোন রুমে হবে সেটা তোমার এখানে মেনশন করা আছে, সেটা তুমি এখান থেকে চেক করে নেবে। এছাড়া তোমাদের কিছু বিষয়ের কাউন্সিলিং ক্যালকাটা ইউনিভার্সিটির যে কলেজ স্ট্রিটের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেও হবে এবং কিছু বিষয়ের কাউন্সিলিং তোমাদের আলিপুর যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেও হবে। তো তোমার বিষয়ের কোথায় কাউন্সিলিং হবে সেটা তোমাকে ভালোভাবে চেক করে নিয়ে যেখানে মেনশন থাকবে ভেন্যু সেখানেই তোমাকে যেতে হবে, অন্য কোনো ক্যাম্পাসে গেলে কিন্তু তোমার কাউন্সিলিং করানো হবে না। এবার আমরা জেনে নেবো যে কাউন্সিলিং এর জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজনে পড়বে অর্থাৎ কাউন্সিলিং এর সময় তোমাকে কোন কোন ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো কাউন্সিলিং এর সময় যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেগুলি হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে অর্থাৎ তুমি কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে। তারপরে তোমাকে ক্লাস 10 এর মার্কশিট নিয়ে যেতে হবে, ক্লাস 12 এর মার্কশিট নিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশনের যতগুলি মার্কশিট আছে সমস্ত মার্কশিট তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে তোমার ক্লাস 10 এর যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ক্লাস 12 এর যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশনের যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে তোমার ডেট অফ বার্থের প্রমাণপত্র নিয়ে যেতে হবে, এর জন্য তোমাকে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অথবা যদি তোমার
জন্ম প্রমাণপত্র থাকে, ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে সেই ডেট অফ বার্থ সার্টিফিকেটও তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারো। তারপর তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমাকে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেমন এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত সার্টিফিকেট থাকলে এই সমস্ত সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বা পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে তোমাকে আধার কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে যে সমস্ত স্টুডেন্টদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যারা আদার স্টেটের স্টুডেন্ট আছে তাদের জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, তো তাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এই যে এতগুলি ডকুমেন্ট বলা হয়েছে, এই সমস্ত ডকুমেন্ট তোমাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং সেই জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, অর্থাৎ সেই সমস্ত জেরক্স কপিতে নিজের সিগনেচার করে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট তোমাকে অরিজিনাল কপিও নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে এক সেট জেরক্স কপিও তোমাকে কাউন্সিলিং এর দিনে নিয়ে যেতে হবে। এবার আমরা জেনে নেবো যে এই কাউন্সিলিংটা তোমাদের কিভাবে করানো হবে এবং কাউন্সিলিং এর পর তোমাদের কিভাবে অ্যাডমিশন নিতে হবে। তো তোমরা সকলেই জানো যে বিভিন্ন বিষয়ের জন্য একটি নির্দিষ্ট কাউন্সিলিং এর ডেট ও টাইম ঘোষণা করা হয়েছে। তো যে নির্দিষ্ট বিষয়ের জন্য যে নির্দিষ্ট ডেট এবং টাইম ঘোষণা করা হয়েছে, সেই নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে যে সেন্টারে তোমাদের উপস্থিত থাকতে বলা হয়েছে, সেই সেন্টারে তোমাদের ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, অর্থাৎ শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে হবে। এবং সেখানে উপস্থিত থাকার পর যে টাইমটা মেনশন করা হয়েছে কাউন্সিলিং এর, সেই টাইম থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে। অর্থাৎ যাদেরকে কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছে তাদের মেরিট র্যাঙ্ক হিসাবে এক এক করে ডাকা হবে, এবং সেখানে যে যে স্টুডেন্টরা উপস্থিত থাকবে, যখন যে স্টুডেন্টের নাম ডাকা হবে তাকে সেখানে যেতে হবে। যাওয়ার পর তার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করার পর তোমাকে একটি সিট অ্যালট করা হবে, এবং সেই সিটে যদি তুমি ভর্তি নিতে চাও তাহলে তোমাকে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হবে তোমাকে, এবং গাইডলাইনও বলে দেওয়া হবে যে কিভাবে অ্যাডমিশন নিতে হবে। তোমাকে যে গাইডলাইন এবং যে নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেই নির্দিষ্ট টাইম এবং সেই গাইডলাইন ফলো করে তারপরে তোমাকে ভর্তি নিতে হবে। তো এই কাউন্সিলিং এর পর কোনো কোনো কলেজ তোমাদের ডকুমেন্ট আপলোড করতে বলবে অফিসিয়াল ওয়েবসাইটে, বা কোনো কোনো কলেজ তারা ডকুমেন্ট আপলোড করতে বলবে না, ডাইরেক্ট পেমেন্ট করতে বলবে। তো যে কলেজ যে রকম গাইডলাইন তোমাকে দেবে সেই গাইডলাইন ফলো করে তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো যে কলেজ তোমাদের ডকুমেন্ট আপলোড করতে বলবে তাদের জন্য তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার পর তারা সেই ডকুমেন্টকে আবার ভেরিফাই করবে, ভেরিফাই করার পর তোমাকে পেমেন্টের লিঙ্ক দেবে, তখন সেই পেমেন্টের লিঙ্কের মাধ্যমে তোমাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর কোনো কলেজ তোমাদের ডকুমেন্ট আপলোড করতে বলবে না, যারা ডকুমেন্ট আপলোড করতে বলবে না তারা তোমাকে ডাইরেক্ট পেমেন্ট করার জন্য বলবে। তো তোমাকে যে নির্দিষ্ট টাইম দেবে পেমেন্টের, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করলে তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এইভাবে তোমাদের কাউন্সিলিং হবে, তারপর তোমাদের পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।